এখানে তো ব্যাখ্যা দেওয়ার কিছু নাই, কারণ আমরা তো সব সিলেক্টিভ জাজমেন্ট করছি, তাই না? আমাদের যেভাবে মনে করি সেভাবে আমরা কথা বলছি। ব্যারিস্টার শাহরিয়ার আইনের মানুষ, তিনি জানেন মবের তো ডিকশনারিতে একটা ব্যাখ্যা আছে। কি হলে মব? মব হচ্ছে যে একটা উচ্ছৃঙ্খল জনতা যখন কোনো রকম উদ্দেশ্যহীন ভাবে নানান কর্মকাণ্ড করে বেড়াবে যেখানে সেখানে। এখন মব তো মবই। মবকে তো কোনোভাবে ওই ৭১-এর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সোলজারকে হত্যা করেছে, তো সেটা মব কিনা এই প্রশ্নই তো আসার অবান্তর। কারণ এই প্রশ্ন তো আমরা কখনো করতে পারি না, কারণ একটা যুদ্ধের মধ্যে উনারা আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে যুদ্ধে গুলি তো আর কাউকে দেখে শুনে মারে না, এবং কাউকে তো স্পেসিফিক করে মারেনি, তাই না? মব হয়তো জুলাই তখন হচ্ছে, যখন ষোলোই জুলাই তো ডিসেম্বর যখন জেনারেল নিয়াজি অস্ত্র সমর্পণ করেছে রেসকোর্স ময়দানে, খোলা ময়দানে, লক্ষ লক্ষ মানুষ তখন রাস্তায় ছিল, তখন তারা যদি ওখানে হামলা দিত, ওইটাকে আপনি মব হয়তো আমরা বলতে পারতাম। কিন্তু এরকম ঘটনা তো ঘটে নাই। একটা যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে যুদ্ধের নিয়ম কানুন অনুযায়ী হয়েছে, এবং পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে একেবারে আন্তর্জাতিক আইন মেনে, এবং ভারতীয় সেনাবাহিনী যৌথ বাহিনীর কাছে, বাংলাদেশ না, তাদের কাছে যৌথ বাহিনী না, আত্মসমর্পণ ভারতের করছে। কাছে ভাই, এখানে আবু এই ভাই তো ভারতের সেনাবাহিনী ভারতীয় যৌথ সেনাবাহিনীর বাহিনীর কাছে, কাছে যৌথ বাহিনী আত্মসমর্পণ বলে করছে। কিছু ছিল না। ভারতীয় সেনাবাহিনীর কাছে এই জন্য ভারত ওইভাবে আত্মসমর্পণ তো করছে চিন্তাই কেন, করলো আমাদের মুক্তিযুদ্ধ। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর তখন রেড ক্রসের অংশ ছিল না, এবং তাদের যে নিরাপত্তা দেওয়া সবকিছু দেওয়া এটা তাদের অবস্থায় ছিল না, তাদের সেই সঙ্গতি ছিল না বা সক্ষমতা ছিল না। তো এখন আপনি ওইখানে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি বাহিনীকে হত্যা করেছে, এবং পাকিস্তানি বাহিনী কতজন মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে, এগুলো তো নিয়ে নতুন করে আলোচনার কিছু নেই। ৭১-এর যে ইতিহাস, সেটি ইতিহাস একটা যুদ্ধ ইতিহাসই ছিল। আছে, তাই না? সেটা একটা যুদ্ধ ছিল, বিপ্লব জনযুদ্ধ ছিল, ছিল। একটা আপনি জনযুদ্ধ ছিল। যেরকমটা বলছেন ৭.৫ কোটি মানুষ, ৭.৫ কোটি না হলেও ৭ কোটি মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, আরো বেশি, তাই না? জি এবং জি। মানুষ যে বাংলাদেশের অভ্যন্তরে যে মানুষগুলো ছিল তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে, পথ দেখিয়েছে, আশ্রয় দিয়েছে, পানি খাইয়েছে, ভাত খাইয়েছে, হ্যাঁ, রাস্তা চিনিয়েছে। ভারতীয় সেনাবাহিনী তো আমাদের জনগণের সহায়তায় বিভিন্ন অলি গলি এবং বন জঙ্গল গ্রামের মধ্য দিয়ে তো এসে এসে শহরগুলোকে দখল করেছে। তো ওগুলো তো ইতিহাসে আছে, ডকুমেন্টেশন আছে। হুম। মব হচ্ছে আপনি যখন আপনি জোর করে কোনো কিছু আদায় করার জন্য আপনি আইনের মধ্যে না গিয়ে আপনি জোর করছেন, এবং আপনি এটা ধরেন একজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তার পোশাক নিয়ে সমালোচনা করলেন এবং তাকে আক্রমণ করলেন, অবশ্যই মব। তো এরকম মব তো হাজারে হাজারে লাখে লাখে হয়েছে কিনা এটা আপনাকে বের করতে হবে। এখন কোনটা মব কোনটা মব না এরকম বিতর্কে যাওয়ার কোনো কারণ নেই। আইনের ব্যাখ্যা আমরা থাকি। আইনের ব্যাখ্যা হচ্ছে মব হচ্ছে যখন আপনি আইন না মেনে কোনো কিছু করেন, সেটা কোনো বিল্ডিং ভাঙা বলেন, কোনো ইয়া ভাঙা বলেন, ঘর ভাঙা বলেন, কোনো মাজার ভাঙা বলেন, কোথাও আগুন দেওয়া বলেন, কোথাও লুটপাট করা বলেন, কোথাও যে চাঁদা তোলার জন্য কয়েকজন নিয়ে হাজির হলেন। মব মানে শত শত লোক হতে হতে এমন না। মব 10 জনও করতে পারে, 15 জনও করতে পারে, 5 জনও মব করে একটা ঘরের মধ্যে ঢুকে চাঁদাবাজি করতে পারে, তাই না? সুতরাং মব মানে হচ্ছে বিশৃঙ্খল জনতা, এবং সেটাকে কেউ না কেউ এখানে কোনো আশ্রয় আদর্শ করতে থাকবে দেয়। না, যেখানে কোনো আদর্শ থাকবে না, আদর্শিক ভাবে আদর্শ তো নাই, আদর্শ তো থাকবেই না। আদর্শটা কি? আদর্শ থাকবে, আপনার আদর্শ হচ্ছে আপনার যে আদর্শ, সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য যখন আপনি লড়াই করেন, এটাই তো সারা বিশ্বে আমরা তর্ক বিতর্ক করি, তাই না? সারা বিশ্বে যখন আমরা মুক্তিযুদ্ধ করেছি তখন পাকিস্তানি প্রোপাগান্ডা যে সেল ছিল, মিডিয়া ছিল, তারা কি বলছে? তারা মুক্তিযোদ্ধাদের কখনো মুক্তিযোদ্ধা বলছে? লিবারেশন ফাইটার বলছে? তারা বলছে এগুলা দুষ্কৃতিকারী, এগুলা ইন্ডিয়ান এজেন্ট, তাই না? এই তো একই জিনিস। এই 24 যেমন পৃথিবীতে আওয়ামী লীগ পৃথিবীতে কখনো সব স্বীকার করে সময়, না, আওয়ামী লীগ না কখনো পৃথিবী, স্বীকার করে না আমার 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 এই বা ৭১-এ জামাতে ইসলাম হ্যাঁ, আসলে তাদের আমরা কিছু আমরা দুষ্কৃতিকারী আওয়ামী লীগের বলেছিল বিষয় নিয়ে মুক্তিযোদ্ধাদের। আলোচনা করছি না। আমি বলছি যে পৃথিবীতে যেখানেই হবে। গণযুদ্ধ হয়, জনযুদ্ধ হয়, স্বাধীনতা যুদ্ধ হয়, কেউ তার বিরুদ্ধে যারা থাকে তারা কি কখনো তাদেরকে স্বাধীনতা যোদ্ধা হিসেবে ডাকে? আজকে গাজায় যা করতেছে তাতে কি ডাকছে কোনোদিন? গাজার মানুষদেরকে কেউ বলছে আজকে যে বরং তারা আপনি স্বাধীনতার জন্য সন্ত্রাসী যুদ্ধ করছে? বলতেছেন। তাই না? সো হুম। এইগুলোর হলো এক একটা ন্যারেটিভ আমরা তৈরি করি, এবং আমাদের মনের মাধুরী মিশে ন্যারেটিভ গুলো তৈরি করি। আসলে ওখান থেকেও আমি যেটা অনুরোধ করব, আমাদের ওই মনের মাধুরী মিশানো ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে এসে এমন জায়গায় আসতে হবে যেখানে আমরা একটা মডারেট ডেমোক্রেসি, মধ্যবর্তী ডেমোক্রেসি পরিচালনা করব। এখন আপনি আপনার আদর্শের জন্য আপনি অনেক কিছু করতে পারেন, আপনি বিপ্লবের পথেও হাঁটতে পারেন। বিপ্লবের পথে তো শত শত বছর ধরে মানুষ হাঁটাহাঁটি করছে। কোথাও বিপ্লব হয়েছে, কোথাও বিপ্লব হয় নাই, কোথাও বিপ্লব আপনার ব্যর্থ হয়েছে। চারু মজুমদার সাহেব করেছে, চে গুয়েভারা করেছে, লেলিন করেছে, আবার একটা পর্যায়ে বসুরা কিছু করছে। বছর পরে, 70 বছর পরে দেখা গেল ওই বিপ্লবের কোনো খবর নেই, বিপ্লব পরাজিত হয়েছে। আপনি সাদ্দাম হোসেনের কথা বলেন, সাদ্দাম হোসেনের মূর্তি
মূর্তি ভাঙার সময় বা তার যে ইয়েটা ছিল, যেটাকে আমি বলি যে তার প্রতিকৃতি, সেটা ভাঙার সময় কি আমেরিকান সোলজাররা ওখানে হাজির ছিল? নিশ্চয়ই ছিল। আমেরিকান সোলজারদের নাজির অবস্থায় ডকুমেন্ট এখনো চেক করতে পারেন। আমেরিকান সোলজাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে উৎসাহিত করেছে তার মূর্তি ভেঙে দেওয়ার জন্য। আপনি এখন যে শাহরিয়ার সাহেব যদি সময় থাকে, যদি কখনো সুযোগ পান, আপনি ওখানে যাবেন, যে জিজ্ঞাসা করবেন ওখানকার জনগণ ওই যে তার যে প্রতিকৃতি সেটা টেনে নামানোর জন্য জনগণ একেবারে সফল বলে সকলেই অংশগ্রহণ করতে, এমনটা মনে করার কোনো কারণ নেই। পরিস্থিতির কারণে অনেক জিনিস অনেক জায়গায় ঘটে যায়। সুতরাং আমরা একটু আইনের ব্যাখ্যায় থাকি। আপনি আইন হাতে তুলে নেবেন না। যদি ওখানে আমেরিকান সোলজাররা না আসতো, যদি সাদ্দাম হোসেন পলায়ন না করতেন, সাদ্দাম হোসেন সেনাবাহিনী যদি সরে না পড়তো, তাহলে ওইখানে ওই মবটা সৃষ্টি হতো না। ওটা দ্যাট ওয়াজ এ মব, অফকোর্স দ্যাট ওয়াজ এ মব। এবং সেই মবটা ডিফেন্ডেড এবং সাপোর্টেড বাই ইউএস সোলজার্স, যেটা ইউএস বিভিন্ন জায়গায় করছে। তো আমরা আইনে থাকি, আইন হাতে তুলে নেওয়াই হচ্ছে এক ধরনের মব। আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না, সোজা কথা। আপনি আদর্শের জন্য বলেন, আদর্শের জন্য যদি আপনি আইন মানেন, আইন হাতে তুলে নিতে পারেন, তাহলে আপনি ডিক্লেয়ার করেন আপনি এই রাষ্ট্র মানেন না, আপনি এই সংবিধান মানেন না, আপনি কোনো আইন শৃঙ্খলা মানেন না, আপনি আপনার ইচ্ছা মতো সবকিছু করতে পারবেন, তাহলে সেটা আলাদা জিনিস। বুঝলাম ভাই, আইন মেনে কি হাসিনাকে উচ্ছেদ করা যায়? তো জুলাই অভ্যুত্থান হতো, বিপ্লব হতো। অভ্যুত্থানের সাথে তো কোনো আইন মানার বিষয় না, আইন অমান্যর বিষয়। আইন অমান্যর বিষয়। আমরা যখন অভ্যুত্থান, শাহরিয়ার সাহেব আমার ওখানে প্রশ্ন না, আমার যখন অভ্যুত্থান করেছি, আমরা যখন শেখ হাসিনাকে ভারতে যাবার সুযোগ দিয়েছি, তিনি ভারতে চলে গিয়েছেন, যখন সংসদ ভেঙে গিয়েছে, যখন একটা নতুন সরকার গঠিত হয়ে গেছে, তারপরে আপনি আইন হাতে তুলে নিতে পারবেন না। আপনি যে ৩৬ জুলাই পর্যন্ত আপনার আন্দোলনের জন্য যা যা ঘটেছে সেটার একটা নির্মোহ বিশ্লেষণ হতে পারে, বাট ৩৬ জুলাইয়ের পরে ৮ তারিখে ডক্টর ইউনূস সাহেব যখন দায়িত্ব নিলেন, এবং তারও আগে যখন অন্যরা দায়িত্ব নিয়েছিলেন, তারপরে যদি আইন হাতে তুলে নেয় কেউ, তারপরে যদি কোনো হত্যা হয়ে থাকে, তারপরে যদি কোনো লুটপাট হয়ে থাকে, চাঁদাবাজি হয়ে থাকে, আগুন লাগানো হয়ে থাকে, সেগুলো অবশ্যই আইন হাতে তুলে নেওয়া। এইগুলো কিন্তু আপনাকে অ্যানালাইসিস করতে হবে ভবিষ্যতে। ৩২কে মিলান যাবে না। না, আমি কাউকে কোনোটার সাথে কোনোটা মিলাচ্ছি না। মাদার ভাঙ্গাকে আপনাকে বলিনি ভাই, আমি বললাম এটা আমার একটা মতামত। আপনার মতামত তো আপনার, অবশ্যই এটা আপনার মতামত। আরেকটা মতামত আপনি ব্যারিস্টার শাহরিয়ার কবির দিলেন, অ্যাডভোকেট অফ দি সুপ্রিম কোর্ট। আপনার ব্যক্তিগত মতামতের চেয়ে আপনার আইনগত মতামতই বলছি আমি। 32কে আমি বললাম ব্যক্তিগত মতামত আর আইনি মতামতে বললাম যে আমি পার্থক্য দিলাম, যে ওজন বললাম ডেইলি স্টারকে ভাঙাটা আমি দেখবো। আপনি যদি এটা নিয়ে কোনো মামলা হয়, আই উইল ওয়েলকাম ইউ, আমি আপনাকে স্বাগত জানাবো, অভিনন্দন জানাবো। এই বিষয়ে কোনো মামলা হলে সেই মামলায় সেই মামলায় আপনি দাঁড়াবেন, দাঁড়ায় আপনার বক্তব্য, আপনি আইনগত বক্তব্যগুলো তুলে ধরবেন, অবশ্যই তুলে ধরবেন, এবং তখন আমরা আরো আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। জি, কিন্তু এটা ডিপ স্টেটের মানে তুলে দেওয়ার শব্দ কেন বললেন ব্যারিস্টার শাহরিয়ার কবির? কারণ 32 ছাড়াও আপনি আরো অনেকগুলো ঘটনার কথা বললেন, আসলো মাজার ভাঙা। আসলেই তো এই ঘটনাগুলো মানে আনপ্রেসিডেন্টেড, মানে আনপ্রেসিডেন্টেড এই অর্থে বলছি যে ধরেন এত সংখ্যায় একসাথে ঘটে নাই।